আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম, বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজির পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান, এমনকি তোমাদের জন্য তৈরি করা হয়েছে এক্সক্লুসিভভাবে রোড টু ভিশন 100 সাজেশন এবং সাইক্লোন সাজেশন। তাছাড়া তোমরা বোর্ড অ্যানালাইসিসটাও পেয়ে যাবে। তোমাদের কাছে ইজি বায়োলজি বই থাকা মানে একজন শিক্ষক সবসময় তোমার সাথে উপস্থিত থাকা, কেননা আমাদের বইতে ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণে কিউআর কোড। এই কিউআর কোডগুলো স্ক্যান করলে তোমরা কিন্তু সকল প্রশ্নের সমাধানগুলো পেয়ে যাবে, কিভাবে উত্তর লিখতে হবে জানতে পারবে। বেসিক কনসেপ্টটা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমরা বেসিক কনসেপ্টগুলো শিখে পুরো অধ্যায়টা একটা কভার দিয়ে ফেলতে পারবে। তো যারা এখনো ইজি বায়োলজি বইটি সংগ্রহ করেনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। আজকে আমরা অধ্যায় 2-এর রাজশাহী বোর্ড 2020 সালের প্রশ্নটা সলভ করব। আশা করি তোমাদের এই সৃজনশীল প্রশ্নে এই ক্লাসটা করার পরে কোনো সমস্যাই থাকবে না। দেখো, এখানে 3টা ছবি দেওয়া আছে। চিত্র এক্স দিয়ে মাইটোকন্ড্রিয়াকে বোঝানো হচ্ছে, চিত্র ওয়াই দিয়ে জটিল টিস্যু, এটা একটা ছবি দেওয়া হয়েছে। এটা হচ্ছে গিয়ে এইটা কিসের ছবি বলো তো? এটা হচ্ছে ভেসেলের ছবি, ভেসেলের ছবিটা দেওয়া হয়েছে। আর জেড দিয়ে ফ্লোয়েম টিস্যুকে নির্দেশ করা হচ্ছে। প্রথম প্রশ্নটা হচ্ছে অক্সিজম কাকে বলে। এই যে আমি যদি মাইটোকন্ড্রিয়ার ছবিটা দেখি, দেখবো যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরটা বিভিন্নভাবে ভিতরের দিকে ভাঁজ করা থাকে। এই ভাঁজযুক্ত অংশে বৃন্তযুক্ত যে গোলাকার বস্তু থাকে এটাকে বলা হচ্ছে অক্সিজোম। ঠিক আছে। মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন? মানুষ হচ্ছে গিয়ে পরভোজী জীব, সে তার খাবারের জন্য অন্য জীব বা উদ্ভিদের উপর নির্ভর করে থাকে। তাছাড়া মানুষ হচ্ছে খাদ্য গলাধকরণ করে, যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই মানুষকে পরভোজী জীব অথবা হেটারোট্রফিক বলা হয়। তাহলে আমি এটা ব্যাখ্যাটা কিভাবে দিব? মানুষ হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী। এদের মধ্যে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড এবং কোষগহ্বর নেই। প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের মতো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যেহেতু তৈরি করতে পারছে না, তার মানে সে খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে অথবা অন্য জীবের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এবং মানুষ যেহেতু পরভোজী, সেই খাদ্য গলাধকরণ করে, এই কারণে তাকে হচ্ছে বলা হয় হেটারোট্রফিক। তাছাড়া মানুষের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তাহলে আমরা সবগুলো ব্যাখ্যা নিয়ে বলার পরে শেষে বলবো যে তাই মানুষকে হেটারোট্রফিক বা পরভোজী জীব বলা হয়। আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো, এবং এই প্রশ্নটা কিন্তু খুবই কমন, বোর্ডে আসা প্রশ্ন। কোনো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে মানে তোমরা যখন পড়বে এই প্রশ্নটা অবশ্যই মিস দিবে না। আর তাছাড়া এখানে মানুষ ছাড়াও কিন্তু অন্য প্রাণীর নামও বলতে পারে, যেমন গরুকে হেটারোট্রফিক বলা হয় কেন, বা হরিণকে হেটারোট্রফিক বলা হয় কেন, এই ধরনের প্রশ্নগুলো দিয়ে দিতে পারে। উত্তর কিন্তু সেমই থাকবে। তারপরে প্রশ্ন দেখো, শ্বসনে চিত্র এক্স এর ভূমিকা ব্যাখ্যা করো। শ্বসনে মানে হচ্ছে অক্সিজেন গ্রহণ করে যখন আমাদের দেহের খাদ্যদ্রব্য জারিত হয় এবং শক্তি উৎপাদন করে, সেটাকে শ্বসন বলা হয়। এইটার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ভূমিকাটা কি আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমরা প্রথমে জ্ঞানমূলক উত্তরটা দিব যে এক্স বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে। উদ্দীপকে উল্লেখিত চিত্র এক্স হলো মাইটোকন্ড্রিয়া। তাহলে শ্বসনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা অপরিসীম। তো তোমরা তারপরে যেটা করবা যে এই মাইটোকন্ড্রিয়ার ভূমিকাটা তোমরা এখানে ব্যাখ্যা করে দিবা। তোমরা চাইলে এটাকে পয়েন্ট করে দিতে পারো, যাতে তাদের কাছে মনে হয় যে না, পয়েন্ট করে দিলে উত্তরটা আরো সুন্দর হয় বা উত্তরটা আরো ভালো করে আমি লিখতে পারবো, তারা কিন্তু পয়েন্ট করে দিতে পারো। এইভাবেই যে লিখতে হবে হুবহু যে এটাই তুলে দিতে হবে তা কিন্তু না। তোমার বইতেই কিন্তু উত্তরটা দেওয়া আছে, সেটাকে তুমি আরো গুছিয়ে সুন্দর করে অ্যান্সার করতে পারো। আবার এই ধরনের প্রশ্ন কিন্তু অধ্যায় 4 থেকেও তুমি দিতে পারো, কারণ অধ্যায় 4-এও তোমার শ্বসন সম্পর্কিত টপিক আছে, সেখান থেকেও তুমি কিন্তু অ্যান্সারটা দিতে পারো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি আমাদের দেহের জন্য শক্তির প্রয়োজন। কেন শক্তির প্রয়োজন? কারণ প্রত্যেকটা প্রাণীকে কাজ করতে হয়, প্রত্যেকটা প্রাণী হাঁটাচলা করার কাজে বা দৌড়াদৌড়ি করার কাজে বা যে কোনো কাজের জন্য কিন্তু শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা কোথা থেকে আসে? এই শক্তিটা তৈরি হয় খাদ্য থেকে। খাদ্য যেটা আমরা খাচ্ছি সেটা সরল উপাদানে পরিণত হয়। এই সরল উপাদানে পরিণত হওয়ার পরে আমরা যখন শ্বাস নিই তখন আমরা অক্সিজেনটা গ্রহণ করি। যখন অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনটা কি হচ্ছে? সেই খাদ্যদ্রব্যটাকে জারিত করছে। কি করছে? জারিত করছে। জারিত করে কি তৈরি করে? জারিত করে শক্তি উৎপাদন করে। এই শক্তিটা আমাদের দেহে জমা থাকে। এই যে শক্তির উৎপাদন হচ্ছে, এই শক্তিটা কোথায় তৈরি হচ্ছে এবং কাদের ক্ষেত্রে এই শক্তিটা তৈরি হয়? দেখা যায় একটা জীব, সেটা হচ্ছে গিয়ে সুকোষী যদি জীব হয়, অর্থাৎ প্রকৃতকোষী যদি জীব হয়, তখন তার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ায় শক্তিটা উৎপাদন হয়। এবং যেহেতু অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে, এই শ্বসনটাকে বলা হয় সবাত শ্বসন। তাহলে
আমি যদি এখানে যদি মাইটোকন্ড্রিয়া রিলেটেড কোনো কথা বলি, তাহলে আমাকে কি করতে হবে, একটা ছবির সাথে আঁকতে হবে। তোমাদের যেমন উদ্দীপকে ছবি দিয়ে দিয়েছে, তুমি যেটা করবা, উদ্দীপকে যখন এরকম ছবি দেওয়া থাকবে, দেখো ছবিটা কিন্তু খুব সুন্দর মতো দেওয়া আছে মাইটোকন্ড্রিয়ার ছবি, তোমরা এই ছবিটাকে কপি করবা। এই কপি করলে কেউ নকল বলবে না। তোমাকে এখানে ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে, তুমি বাসা থেকে ছবি শিখে যাও নাই, কোনো অসুবিধা নাই। এখানে যে ছবিটা দেওয়া আছে, তুমি খাতায় এই ছবিটাই আঁকবা, সাথে তুমি শুধু চিহ্নিত করে দিবা। তাতে কি হবে, তুমি এখানে নাম্বারটা অনেক ভালো পাবা। তোমাদের যে বইটা, তোমাদের সামনে এখন যে বইটা আছে, সেই বইটাতে কিন্তু কারেকশন করে ছবিটা অ্যাড করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু ছবিটা অ্যাড করলে যেটা হবে, তোমার পড়াটা যেমন সুবিধা হবে, তাছাড়া তোমার যখন উত্তরটা তোমার টিচার দেখবে, তখন তারও ভালো লাগবে। তাহলে আমরা কি করব, অবশ্যই ছবিটা আঁকার পরে এটা কিন্তু চিহ্নিত করে দিব। তাহলে আমরা এখন চিত্রটা যখন দেই, তখন হচ্ছে মাঝখানে দিব, কিন্তু তাছাড়া হচ্ছে আমরা চেষ্টা করব যে ছবি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চিহ্নিত করে দিতে এবং চিত্রের নামটা লিখে দিতে। আচ্ছা, তাহলে আমরা যদি মাইটোকন্ড্রিয়ার কথা যেটা বলছিলাম, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া কাদের ভিতরে থাকে, অবশ্যই যারা হচ্ছে প্রকৃত কোষী তাদের ভিতরে থাকবে। কাদের মধ্যে থাকবে, প্রকৃত কোষী যারা, তাদের ভিতরে মাইটোকন্ড্রিয়া অবশ্যই থাকে। আর যারা হচ্ছে আদিকোষী, মানে হচ্ছে যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা হচ্ছে আদিকোষী, বা হচ্ছে নীলাভ সবুজ, এরা হচ্ছে আদিকোষী, এদের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না, এদের শ্বসন প্রক্রিয়া ভিন্ন, এটাকে অবাধ শ্বসন বলা হয়। তাহলে প্রকৃত কোষীদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া কি করে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে। কিভাবে শক্তি উৎপাদন করে, গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন করে। গ্লুকোজটা আমরা কিভাবে পাই, ক্লোরোপ্লাস্ট কি করে, খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, সেখানে যে গ্লুকোজ তৈরি, সেই গ্লুকোজটাকে ভাঙে কোথায়, মাইটোকন্ড্রিয়ায় গিয়ে। কিসের জন্য ভাঙে, গ্লুকোজটা হচ্ছে 4টা ধাপে ভাঙা হয়, বা আমি যদি বলি যে সবাত শ্বসন 4টা ধাপে ঘটে। কি কি ধাপ, প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপরটা অ্যাসিটাইল কোএফিসিয়েন্ট, তারপরটা হচ্ছে গিয়ে ক্রেবস চক্র, শেষেরটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র। প্রথম ধাপটা গ্লাইকোলাইসিস, এটা ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এর পরের ধাপগুলো হচ্ছে যে 3টে ধাপ রয়েছে, সেটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এবং মাইটোকন্ড্রিয়ায় ঘটার কারণ কি, কারণ মাইটোকন্ড্রিয়ায় যে আমরা ক্রিস্টির মধ্যে যে অক্সিজেনগুলো আছে, যেগুলো দেখতে পাই, এই অক্সিজেনের মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম, কোএনজাইম থাকে। এবং শ্বসন প্রক্রিয়া কখনোই এনজাইম ছাড়া হবে না। শ্বসন প্রক্রিয়া কখনোই কি হবে না, এনজাইম ছাড়া ঘটবে না। মনে রাখবা, যে কোনো জটিল রাসায়নিক প্রক্রিয়া এনজাইম ছাড়া হবে না। এনজাইম কি করে, রাসায়নিক প্রক্রিয়াটাকে খুব দ্রুত করে ফেলে। তাহলে শ্বসন প্রক্রিয়ার জন্য যে প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম প্রয়োজন, সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার অক্সিজমের মধ্যে থাকে। তো যেহেতু অক্সিজমের মধ্যে আছে, এই কারণে এই শ্বসন প্রক্রিয়ায় তোমার শ্বসন প্রক্রিয়াটা খুব দ্রুত গতিতে ঘটছে, এবং তার সাথে সাথে প্রত্যেকটা ধাপে শক্তি উৎপাদন হচ্ছে। এই শক্তিটা মাইটোকন্ড্রিয়া তৈরি করে যেখানে প্রয়োজন সেখানে রাখছে, সেখানে পাঠিয়ে দিচ্ছে, এবং শক্তিটা কিন্তু জমা রাখছে। যখন আমাদের প্রয়োজন হচ্ছে, সেই শক্তিটা কি হচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু এটিপিকে বলা হয় হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমাদের মাইটোকন্ড্রিয়া কিন্তু শক্তি উৎপাদনে ভূমিকা রাখে, এবং শক্তি উৎপাদন সেই মূলত করে। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, বা হচ্ছে গিয়ে কোষের শক্তি ঘর বলা হয়, কারণ এখানেই হচ্ছে গিয়ে শক্তিটা উৎপাদন হয়। তাহলে আমরা এই ব্যাখ্যাগুলো এখানে সুন্দর করে বলবো, এবং শেষে বলবো যে যদি এই অঙ্গাণুটা না থাকে, তাহলে আমাদের দেহে কি হতে পারে। যদি মাইটোকন্ড্রিয়া না থাকে, তাহলে সবাত শ্বসন এই 4টা ধাপের মধ্যে 3টা ধাপ কিন্তু ঘটবে না। যদি না ঘটে, এই 3টা ধাপে মূলত শক্তি উৎপাদন হচ্ছে, তাহলে শক্তিটা উৎপাদন হবে না। শক্তি যদি তৈরি না হয়, তাহলে যেটা হবে, আমরা কাজ করার শক্তি পাবো না, এবং কাজ করার শক্তি না পেলে আস্তে আস্তে আমাদের দেহটার কাজকর্ম বা দেহটার ক্রিয়া বিক্রিয়া থেমে যাবে। তাহলে মাইটোকন্ড্রিয়া আমাদের দেহে খুব গুরুত্বপূর্ণ একটা কোষ অঙ্গাণু, যেটা ছাড়া আমাদের দেহে শক্তি উৎপাদন হবে না। এরপরে প্রশ্ন দেখো, চিত্র Y এবং Z এর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উদ্ভিদ তার পরিবহন কাজ সম্পন্ন করে। অবশ্যই এই দুইটাই হচ্ছে কি জটিল টিস্যু। কি বললাম, এই দুইটাই হচ্ছে গিয়ে জটিল টিস্যু। এর মধ্যে Y দিয়ে হচ্ছে গিয়ে ভেসেল, অর্থাৎ এটা জাইলেম টিস্যুকে নির্দেশ করছে। আমি এটা জাইলেম টিস্যু লিখি,
জাইলাম টিস্যুকে নির্দেশ করছে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফ্লোয়েম টিস্যুকে নির্দেশ করছে। তাহলে জাইলেম আর ফ্লোয়েমের কাজ কি? জাইলেম হচ্ছে গিয়ে মাটি থেকে কাঁচামাল নিয়ে যাবে, অর্থাৎ মাটি থেকে পানি, খনিজ লবণ, এই কাঁচামালগুলো নিয়ে যাবে উদ্ভিদের পাতায়। আর ফ্লোয়েম কি করবে? ফ্লোয়েম হচ্ছে ডেলিভারি বয়, সে হচ্ছে ডেলিভারি করবে। কি ডেলিভারি করবে? খাবার ডেলিভারি করবে, ফুড পান্ডার মতো, ঠিক আছে? তাহলে সে হচ্ছে ডেলিভারি বয় ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েম কি করবে? পাতায় তৈরি খাদ্য, উদ্ভিদের শাখা প্রশাখা, কাণ্ড, মূল, ফুল, পাতা, যার কাজ যেখানে প্রয়োজন সেখানে সে হচ্ছে খাদ্যটা নিয়ে যাবে। তাহলে এই দুটা সমন্বিত কার্যক্রমে উদ্ভিদের কাজগুলো চলতে থাকে। কিভাবে চলতে থাকে? আমরা প্রথমে জ্ঞানমূলক উত্তরটা দিব যে উদ্দীপকের চিত্রে ওয়াই হলো ভেসেল, যা জাইলাম টিস্যুর একটা অংশ, আর জেড হলো ফ্লোয়েম টিস্যু। এটাই হচ্ছে আমার জ্ঞানমূলক উত্তর। এরপরে আমি ব্যাখ্যাটা দিব। জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উদ্ভিদ তার পরিবহন কাজ সম্পন্ন করে। এখানে যেমন ফ্লোয়েম টিস্যুর ছবি দেওয়া আছে, এখানে হচ্ছে জাইলেম টিস্যুর ছবি দেওয়া আছে। তোমরা চাইলে পরীক্ষায় দুটো ছবি দিতে পারো, অথবা চাইলে যে কোনো একটা ছবি দিতে পারো, কোনো অসুবিধা নাই। প্রথমে আমরা জাইলেম টিস্যু সম্পর্কে ব্যাখ্যা করব, তারপরে হচ্ছে কি ফ্লোয়েম টিস্যু সম্পর্কে ব্যাখ্যা করব। এবং এই ব্যাখ্যা করার সময় তোমাদের অধ্যায় 6 থেকে তুমি কিন্তু সাহায্য নিতে পারো, কারণ অধ্যায় 6-এ তোমাদের কিন্তু বলে দেওয়া আছে যে কিভাবে মাটি থেকে পানি এবং খনিজ লবণ উদ্ভিদ মানে উদ্ভিদের টিস্যুগুলো বহন করে পাতায় নিয়ে যায়। পাতায় উদ্ভিদের পরিবহন বলতে কি বোঝানো হয়? মাটি থেকে শোষিত পানি এবং খনিজ লবণ এবং প্রস্তুতকৃত খাদ্যের চলাচলকে বোঝায়। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে জাইলেমের যে ভেসেল টিস্যুটা আছে, ভেসেল টিস্যু কি করে? মাটি থেকে পানি এবং খনিজ লবণ এটা সংগ্রহ করে সে বিভিন্ন ধাপ পার হয়ে উদ্ভিদের পাতায় নিয়ে গিয়ে পৌঁছায়। এবং পাতায় যখন নিয়ে যেয়ে পৌঁছায় তখন হচ্ছে উদ্ভিদের পাতা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তো এর মাঝে কি হয় যে প্রচ্ছদন, টান, কৈশিক শক্তি ও মূলত চাপের ফলে কোষরস উদ্ভিদের পাতায় পৌঁছে যায় বলে বিজ্ঞানীরা ধারণা করেন। যেটা তোমাকে বললাম, কয়েকটা ধাপে ধাপে যায়। প্রথমত হচ্ছে কি প্রচ্ছদন টান। প্রচ্ছদন টান কি? প্রচ্ছদন হচ্ছে গিয়ে উদ্ভিদের পাতা যখন অতিরিক্ত পানিটা বাষ্পাকারে বাইরে বের করে দেয়, মানে পরিবেশে উন্মুক্ত করে দেয়, সেটাকে বলা হয় প্রচ্ছেদন। তো যখন এরকম প্রচ্ছেদন হবে পাতা থেকে, তুমি একটা জিনিস চিন্তা করো, পাতা থেকে পানি হারিয়ে যাচ্ছে, পাতা থেকে পানি জলীয় বাষ্প আকারে বাইরে বের হয়ে যাচ্ছে, তার মানে কি সেখানে পানির অভাব দেখা দিচ্ছে। যেহেতু পানির অভাব দেখা দিচ্ছে তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রচ্ছেদন। যখন এরকম পানির অভাব দেখা দিবে তখন উদ্ভিদ একটা সিগন্যাল পাঠাবে যে আমার পাতার পানি শেষ হয়ে যাচ্ছে, সালোক সংশ্লেষণ করতে পারছি না। এটা হচ্ছে কি প্রচ্ছেদন টান, ঠিক আছে? তো তখন কি হবে? এরকম টান খেতে খেতে এই টানটা একদম মূল পর্যন্ত গিয়ে পৌঁছাবে। যখন মূল পর্যন্ত গিয়ে পৌঁছাবে, মূলের একটা চাপ থাকবে যে সে তার আশেপাশের থেকে আশেপাশে যে পানি আছে সে পানিগুলো টেনে নিবে। এবং কৈশিক শক্তি বলতে বোঝানো হয় মাটির মাঝে মাঝে হচ্ছে দেখবা যে পানি থাকে, মাটির যে পাথর বা আরও কিছু আছে সেখানে পানি থাকে, পানিগুলোকে কৈশিক পানি বলা হয়। উদ্ভিদের মূল এই পানিগুলো থেকে সাধারণত মূলরোম দিয়ে শোষণ করে নেয়। মূলরোম হচ্ছে মূলের গায়ে ছোট ছোট রোমের মতো অংশ। তো সে কি করছে? মাটি থেকে পানি এবং নিচে পানির সাথে কিন্তু খনিজ লবণটা থাকে, মূলের একটা চাপ থাকে, এটার মাধ্যমে উদ্ভিদের যে কোষরস যেটা আছে সেটা উদ্ভিদের পাতায় গিয়ে পৌঁছায়। কোষরস হলো কোষ গহ্বরের ভিতরে থাকা রস, এখানে বিভিন্ন উপাদান থাকে। তো বিজ্ঞানীরা ধারণা করেন এভাবে করেই পাতায় পানি পৌঁছায়। এখন পাতায় পানি পৌঁছানোর পরে কি হয়? খাদ্য তৈরি হয়। যে কাঁচামাল পৌঁছানোর পরে খাদ্য তৈরি হয়। যেমন তুমি বাসায় বিরিয়ানি রান্না করলে তুমি মশলা, চাল, মাংস ছাড়া কি বিরিয়ানি রান্না করতে পারবা না? কাঁচামাল দরকার হবে। এটাই হচ্ছে সে কাঁচামালটা গেল, যাওয়ার পরে ওইখানে পাতা খাদ্য তৈরি করার পরে কি হবে? যে খাদ্যটা গ্রহণ করা হলে এবার ডেলিভারি দিবে কে? ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম টিস্যু কি হবে? ফ্লোয়েম টিস্যু যেটা করবে সেটা হচ্ছে গিয়ে ফ্লোয়েমের যে সিভ নলটা থাকে, যে দেখো এখানে ফ্লোয়েম টিস্যুর কয়টা অংশ আছে আমরা জানি। ফ্লোয়েম টিস্যু হচ্ছে কি 4টা অংশ রয়েছে। একটা হচ্ছে সিভ নল, আর একটা হচ্ছে কি সঙ্গীকোষ যেটা সবসময় সিভ নলের সাথে থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা, আর একটা হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার। এবং মাঝে মাঝে একটু প্লেটের মতো অংশ থাকে। প্লেটের বলতে কিছু দ্রব্য মিলে একসাথে প্লেটের মতো গঠন তৈরি করে, এটাকে সিভ প্লেট বলা হয়। তাহলে এই যে সিভ নল যেটা আমরা দেখতে পাচ্ছি, সিভ নলটা আছে, সেই সিভ নলের মাধ্যমে এই খাদ্যটা প্রবাহিত হয়। উদ্ভিদের বিভিন্ন জৈব যৌগ ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে উদ্ভিদের বিপরীত দিকে একসাথে চলাচল করে। তার মানে উদ্ভিদের বিভিন্ন জৈব যৌগ কি করে? ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে বিপরীত দিকে চলাচল করে। কোনোটা হচ্ছে উপরের দিকে যাবে, কোনোটা হচ্ছে নিচের দিকে যাবে। মানে একটা উদ্ভিদের পাতায় যখন খাদ্য তৈরি হবে, খাদ্যটা তোমার মূলেও প্রয়োজন আছে, আবার খাদ্যটা তোমার একদম শাখার শীর্ষেও প্রয়োজন আছে। এই কারণে ফ্লোয়েম টিস্যু দেখা যায় একদিক দিয়ে হচ্ছে নিচের দিকে যাচ্ছে খাবারটা পরিবহন করতে, আরেকটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে খাবারটা পরিবহন করতে। তাহলে বিপরীত দিকে একসাথে
একসাথে চলাচল করে। এই যে দেখো এখানে কি লিখেছে, উদ্ভিদের নিচের দিকের যৌগগুলো নিচের দিকে, উপরের সংশ্লেষিত যৌগগুলো উপরের দিকে এবং উদ্ভিদের মাঝামাঝি এলাকায় সংশ্লেষিত পদার্থগুলো উপরে বা নিচে যে কোনো দিকে প্রবাহিত হয়। বুঝতে পেরেছো? উদ্ভিদের নিচের দিকে যে যৌগগুলো থাকে সেটা নিচের দিকে যাবে, আর উপরের দিকে যৌগগুলো একদম উপরের দিকে মানে হচ্ছে একদম শীর্ষমুকুল, অগ্রমুকুল বা একদম শাখা পোশাক গাছের মাথায় চলে যাবে। আর যদি মাঝামাঝি এলাকায় তৈরি হয় পদার্থগুলো তখন হচ্ছে উপরে বা নিচে যে কোনো দিকে যেতে পারবে। তাহলে জাইলাম টিস্যু মাটি থেকে পানি এবং খনিজ লবণ উদ্ভিদের পাতায় পরিবহন করছে এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্য ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে উদ্ভিদের সর্বত্র অংশে পৌঁছে যাচ্ছে। এভাবেই করে উদ্ভিদের খাদ্য পরিবহনে, খাদ্য তৈরিতে বা হচ্ছে কি এই যে পানি এবং খনিজ লবণ পরিবহনে জাইলাম এবং ফ্লোয়েম টিস্যু দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্যই তারা জটিল টিস্যু বা এদেরকে বলা হয় পরিবহন টিস্যু। আর এখানে তোমরা যে ছবি দুটো দেখতে পাচ্ছ চাইলে যে কোনো একটা দিলেই হবে। তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে অধ্যায় 2 এর এই সৃজনশীল প্রশ্নটা সলভ করলাম। আশা করি তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে তাহলে আরো অনেকগুলো প্রশ্নের যে সমাধান রয়েছে তোমাদের সবাইকে বলবো যে প্রশ্নগুলোর সমাধান জানতে হলে অবশ্যই আমাদের কিউআর কোডটা স্ক্যান করবে। তাহলে আজকের ক্লাসে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।